রং বেরং কথার গল্প পাঠে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। আজ 22 পর্ব। মধুসূদন যখন কলকাতায় বাস করতে এলো তখন প্রথমে সে একটি পুরনো বাড়ি কিনেছিল। সেই চক মেলানো বাড়িটাই আজ তার অন্তঃপুর মহল। তারপরে তারই সামনে এখনকার ফ্যাশনে একটা মস্ত নতুন মহল এরই সঙ্গে জুড়ে দিয়েছে। সেইটে ওর বৈঠকখানা বাড়ি। এই দুই মহল যদিও সংলগ্ন, তবুও এরা সম্পূর্ণ আলাদা দুই জাত। বাইরের মহলে সর্বত্রই মার্বেলের মেঝে, তার উপরে বিলিতি কার্পেট, দেওয়ালে চিত্রিত কাগজ পাড়া এবং তাতে ঝুলছে নানা রকমের ছবি। কোনোটা এনগ্রেভিং, কোনোটা ওলিওগ্রাফ, কোনোটা অয়েল পেন্টিং। তার বিষয় হচ্ছে হরিণকে তাড়া করেছে শিকারি কুকুর, কিংবা ডার্বির ঘোড়দৌড় জিতেছে এমন সব বিখ্যাত ঘোড়া, বিদেশি ল্যান্ডস্কেপ, কিংবা স্নানরত নগ্নদেহ নারী। তাছাড়া দেওয়ালে কোথাও বা চীনে বাসন, মোরাদাবাদি পিতলের থালা, জাপানি পাখা, তিব্বতী চামর ইত্যাদি যত প্রকার অসঙ্গত পদার্থের অস্থানে অযথা সমাবেশ। এই সমস্ত গৃহসজ্জা পছন্দ করা, কেনা এবং সাজানোর ভার মধুসূদনের ইংরেজ অ্যাসিস্ট্যান্টের ওপর। এছাড়া মখমলে বা রেশমে মোড়া চৌকি সোফার অরণ্য, কাঁচের আলমারিতে জমকালো বাঁধানো ইংরেজি বই, ঝাড়নহস্ত বেহারা ছাড়া কোনো মানুষ তার উপর হস্তক্ষেপ করে না। টিপায়ে আছে অ্যালবাম, তার কোনোটাতে ঘরের লোকের ছবি, কোনোটাতে বিদেশিনী অ্যাক্ট্রেসদের। অন্তঃপুরে একতলার ঘরগুলো অন্ধকার, স্যাঁতস্যাঁতে, ধোঁয়ায় ঝুলে কালো। উঠোনে আবর্জনা, সেখানে জলের কল, বাসন মাজা, কাপড় কাচা চলছেই। যখন ব্যবহার নেই তখনও কল প্রায়ই খোলা থাকে। উপরের বারান্দা থেকে মেয়েদের ভিজে কাপড় ঝুলছে, আর দাঁড়ের কাকাতুয়ার উচ্ছিষ্ট ছড়িয়ে ছড়িয়ে পড়ছে উঠোনে। বারান্দার দেওয়ালে যেখানে সেখানে পানের পিকের দাগ ও নানা প্রকার মলিনতার অক্ষয় স্মৃতিচিহ্ন। উঠোনের পশ্চিম দিকে রোয়াকের পশ্চাতে রান্নাঘর, সেখান থেকে রান্নার গন্ধ, কয়লার ধোঁয়া উপরের ঘরে সর্বত্রই প্রসার লাভ করে। রান্নাঘরের বাইরে প্রাচীরবদ্ধ অল্প একটু জমি আছে, তারই এক কোণে পোড়া কয়লা, চুলোর ছাই, ভাঙা গামলা, ছিন্ন ধামা, জীর্ণ ঝাঁঝরি রাশিকৃত। অপর প্রান্তে গুটিদয় গাই ও বাছুর বাঁধা, তাদের খড় ও গোবর জমছে। এবং সমস্ত প্রাচীর ঘুঁটে চক্রে আচ্ছন্ন। একধারে একটিমাত্র নিম গাছ, তার গুড়িতে গরু বেঁধে বেঁধে বাকল গেছে উঠে, আর ক্রমাগত ঠেঙিয়ে ঠেঙিয়ে তার পাতা কেড়ে নিয়ে গাছটাকে জেরবার করে দিয়েছে। অন্তঃপুরে এই একটুমাত্র জমি, বাকি সমস্ত জমি বাইরের দিকে। সে তার লতা মণ্ডপে, বিচিত্র ফুলের কেয়ারিতে, ছাঁটা ঘাসের মাঠে, খোয়া ও সুরকি দেওয়া রাস্তায়, পাথরের মূর্তি ও লোহার বেঞ্চিতে সুসজ্জিত। অন্দরমহলের তেতলায় কুমুদিনী শোবার ঘর, মস্ত বড় খাট, মেহগিনি কাঠের, ফ্রেমে নেটের মশারি, তাতে সিল্কের ঝালর। বিছানার পায়ের দিকে পুরবহরের একটা নিরাবরণ মেয়ের ছবি, বুকের উপর দুই হাত চেপে লজ্জার ভান করছে। শিওরের দিকে মধুসূদনের নিজের অয়েল পেন্টিং, তাতে তার কাশ্মীরি শালের কারুকার্যটাই সবচেয়ে প্রকাশমান। একদিকে দেয়ালের গায়ে কাপড় রাখার দেরাজ, তার উপরে আয়না, আয়নার দুই দিকে দুটো চিনেমাটির সামাদান, সামনে চিনেমাটির থলের উপর পাউডারের কৌটো, রূপো বাঁধানো চিরুনি, 3-4 রকমের এসেন্স ছিটোবার পিচকারি এবং আরও নানা রকমের প্রসাধনের সামগ্রী, বিলিতি অ্যাসিস্ট্যান্টের কেনা। নানা শাখাযুক্ত গোলাপি কাচের ফুলদানিতে ফুলের তোড়া। আর একদিকে লেখবার টেবিল, তাতে দামি পাথরের দোয়াতদান, কলম ও কাগজ কাটা। ইতস্তত মোটা গদিওয়ালা সোফা ও কেদারা, কোথাও বা টিপাই, তাতে চা খাওয়া যায়, তাস খেলাও যেতে পারে। নতুন মহারানীর উপযুক্ত শয়নঘর কীরকম হওয়া বিধিসঙ্গত, এ কথা মধুসূদনকে বিশেষভাবে চিন্তা করতে হয়েছে। এমন হয়ে উঠল যেন অন্দরমহলের সর্বোচ্চ তলার এই ঘরটি ময়লা কাঁথা গায়ে দেওয়া ভিখিরির মাথায় জড়ি জহরাত দেওয়া পাগড়ি। অবশেষে একসময় গোলমাল ধুমধামের বানডাকা দিন পার হয়ে রাত্রিবেলা কুমু এই ঘরে এসে পৌঁছল। তাকে নিয়ে এলো সেই মতির মা।
সে ওর সঙ্গে আজ রাত্রে শোবে ঠিক হয়েছে। আরও একদল মেয়ে সঙ্গে সঙ্গে আসছিল। তাদের কৌতূহল ও আমোদের নেশা মিটতে চায় না। মতির মা তাদের বিদায় করে দিয়েছে। ঘরের মধ্যে এসেই এক হাতে সে ওর গলা জড়িয়ে ধরে বললে, আমি কিছুক্ষণের জন্য যাই ওই পাশের ঘরে, তুমি একটু কেঁদে নাও ভাই, চোখের জল যে বুক ভরে জমে উঠেছে, বলে সে চলে গেল। কুমু চৌকির উপর এসে বসে পড়ল। কান্না পরে হবে, এখন ওর বড় দরকার হয়েছে নিজেকে ঠিক করা। ভিতরে ভিতরে সকলের চেয়ে যে ব্যথাটা ওকে বাজছিল সে হচ্ছে নিজের কাছে নিজের অপমান। এতকাল ধরে ও যা কিছু সংকল্প করে এসেছে ওর বিদ্রোহী মন সম্পূর্ণ তার উল্টো দিকে চলে গেছে। সেই মনটাকে শাসন করবার একটুও সময় পাচ্ছিল না। ঠাকুর, বল দাও, বল দাও, আমার জীবন কালি করে দিও না, আমি তোমার দাসী, আমাকে জয়ী করো, সেই জয় তোমারই। পরিণত বয়সী আঁটোসাঁটো গড়নের শ্যামবর্ণে একটি সুন্দরী বিধবা ঘরে ঢুকেই বললে, মতির মা তোমাকে একটু ছুটি দিয়েছে, সেই ফাঁকে এসেছি। কাউকে তো কাছে ঘেঁষতে দেবে না, বেড়ে রাখবে তোমাকে, যেন শীত কাটি নিয়ে বেড়াচ্ছি। ওর বেড়া কেটে তোমাকে চুরি করে নিয়ে যাব। আমি তোমার যা শ্যামা সুন্দরী, তোমার স্বামী আমার দেওর। আমরা তো ভেবেছিলাম শেষ পর্যন্ত জমা খরচের খাতাই হবে ওর বউ। তা ওই খাতার মধ্যে জাদু আছে ভাই, এত বয়সে এমন সুন্দরী ওই খাতার জোরেই জুটল। এখন হজম করতে পারলে হয়, ওইখানে খাতার মন্তর খাটে না। সত্যি করে বলো ভাই, আমাদের বুড়ো দেওয়ারটিকে তোমার পছন্দ হয়েছে তো? কুমু অবাক হয়ে রইল, কী জবাব দেবে ভেবেই পেলে না। শ্যামা বলে উঠল, বুঝেছি, তা পছন্দ না হলেই বা কী, 7 পাক যখন ঘুরেছ তখন 21 পাক উল্টো ঘুরলেও ফাঁস খুলবে না। কুমু বললে, এ কী কথা বলছো দিদি? শ্যামা জবাব দিলে, খোলসা করে কথা বললেই কি দোষ হয় বোন? মুখ দেখে কি বুঝতে পারি নে? তা দোষ দেব না তোমাকে, ও আমাদের আপন বলেই কি চোখের মাথা খেয়ে বসেছি? বড় শক্ত হাতে পড়েছ বউ, বুঝে সুঝে চলো। এমন সময় মতির মাকে ঘরে ঢুকতে দেখেই বলে উঠল, ভয় নেই ভয় নেই বকুল ফুল, যাচ্ছি আমি। ভাবলুম তুমি নেই, এই ফাঁকে আমাদের নতুন বউকে একবার দেখে আসি গে। তা সত্যি বটে, এই কৃপণের ধন সাবধানে রাখতে হবে। সইকে বলছিলুম, আমাদের দেওরের এ যেন হলো আধ কপালে মাথা ধরা, বউকে ধরেছে ওর বাঁ দিকের পাওয়ার কপালে। এখন ডান দিকের রাখার কপালে যদি ধরতে পারে তবেই পুরোপুরি হবে। এই বলে ঘর থেকে বেরিয়ে গিয়ে মুহূর্ত পরে ঘরে ঢুকে কুমুর সামনে পানের ডিবে খুলে ধরে বলল, একটা পান নাও, দোক্তা খাওয়া অভ্যাস আছে? কুমু বললে, না। তখন এক টিপ দোক্তা নিয়ে নিজের মুখে পুড়ে দিয়ে শ্যামা মন্দগমনে বিদায় নিল। এখনই বদ্যিমাসিকে খাইয়ে বিদায় করে আসছি, দেরি হবে না বলে মতির মা চলে গেল। শ্যামা সুন্দরী কুমুর মনের মধ্যে একটা ভারী বিশ্বাস জাগিয়ে দিলে। আজকে কুমুর সবচেয়ে দরকার ছিল মায়ার আবরণ, সেইটি সে আপন মনে গড়তে বসেছিল। আর যে সৃষ্টিকর্তা দুর্লোকে ভূলোকে নানা রং নিয়ে লীলার খেলা করেন তাকেও সহায় করবার চেষ্টা করছিল। এমন সময় শ্যামা এসে ওর স্বপ্নবোনা জালে ঘা মারলে। কুমু চোখ বুজে খুব জোর করে নিজেকে বলতে লাগলো, স্বামীর বয়স বেশি বলে তাকে ভালোবাসিনি এ কথা কখনোই সত্যি নয়। লজ্জা লজ্জা, এই যে ইতর মেয়েদের মতো কথা। শিবের সঙ্গে সতীর বিয়ের কথা কি ওর মনে নেই? শিব নিন্দুকরা তার বয়স নিয়ে খোঁটা দিয়েছিল, কিন্তু সে কথা সতী কানে নেননি। স্বামীর বয়স বা রূপ নিয়ে এ পর্যন্ত কুমু কোনো চিন্তাই করেনি। সাধারণত যে ভালোবাসা নিয়ে স্ত্রী পুরুষের বিবাহ সত্য হয়, যার মধ্যে রূপগুণ দেহমন সমস্তই মিলে আছে, তার যে প্রয়োজন আছে একথা কুমু ভাবেও নি। পছন্দ করে নেওয়াটার কথাকেই রং মাখিয়ে চাপা দিতে চায়। এমন সময় ফুলকাটা জামা জরির পাড়ওয়ালা ধুতি পরা ছেলে, বয়স হবে বছর 7, ঘরে ঢুকে গা ঘেঁষে কুমুর কাছে এসে দাঁড়ালো। বড় বড় স্নিগ্ধ চোখ ওর মুখের দিকে তুলে ভয়ে ভয়ে আস্তে আস্তে মিষ্টি সুরে বললে, জ্যাঠাইমা। কুমু তাকে কোলের উপর টেনে নিয়ে বললে, কি বাবা, তোমার নাম? ছেলেটি খুব ঘটা করে বললে, শ্রীটুকুও বাদ দিলে না, শ্রী মতিলাল ঘোষাল। সকলের কাছে পরিচয় ওর হাবলু বলে। সেই জন্যই উপযুক্ত দেশকালপাত্রে নিজের সম্মান রাখবার জন্য পিতৃদত্ত নামটাকে এত সুসম্পূর্ণ করে বলতে হয়।
তখন কুমুর বুকের ভিতরটা টনটন করছিল। এই ছেলেকে বুকে চেপে ধরে যেন বাঁচল। হঠাৎ কেমন মনে হলো কতদিন ঠাকুর ঘরে যে গোপালকে ফুল দিয়ে এসেছে, এই ছেলেটির মধ্যে সেই ওর কোলে এসে বসল। ঠিক যে সময় ডাকছিল সেই দুঃখের সময় এসে ওকে বললে, এই যে আমি তোমার সান্ত্বনা। মতির গোল গোল গাল টিপে ধরে কুমু বললে, গোপাল ফুল নেবে? কুমুর মুখ দিয়ে গোপাল ছাড়া আর কোনো নাম বেরোলো না। হঠাৎ নিজের নামান্তরে হাবলুর কিছু বিস্ময় বোধ হলো, কিন্তু এমন সুর ওর কানে পৌঁছেছে যে কিছু আপত্তি ওর মনে আসতে পারে না। এমন সময়ে পাশের ঘর থেকে মতির মা ছেলের গলা শুনতে পেয়ে ছুটে এসে বললে, ওই রে মদর ছেলেটা এসেছে বুঝি। শ্রী মতিলাল ঘোষালের সম্মান আর থাকে না। নালিশে ভরা চোখ তুলে নিঃশব্দে মায়ের মুখের দিকে সে চেয়ে রইল, ডান হাতে জ্যাঠাইমার আঁচল চেপে। কুমু হাবলুকে তার বাঁ হাত দিয়ে বেড়ে নিয়ে বললে, আহা থাক না। না ভাই, অনেক রাত হয়ে গেছে, এখন শুতে যাক। এ বাড়িতে ওকে খুব সহজেই মিলবে, ওর মতো সস্তা ছেলে আর কেউ নেই বলে মতির মা অনিচ্ছুক ছেলেকে শোয়াবার জন্য নিয়ে গেল। এই এতটুকুতেই কুমুর মনের ভার গেল হালকা হয়ে। ওর মনে হলো প্রার্থনার জবাব পেলুম। জীবনের সমস্যা সহজ হয়ে দেখা দেবে এই ছোট ছেলেটির মতোই।